ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে সকলকে স্বাগত। বিচিত্র এই বিশ্বে প্রাণীকুল উদ্ভিদকুলের মধ্যে যেমন বিভিন্ন বিচিত্রতা আছে, হঠাৎ করে তার জানান পাই আমরা, সেরকম আমাদের কৃষিক্ষেত্রেও কিন্তু অদ্ভুত অদ্ভুত কিছু কিছু জিনিস, কিছু কিছু ফসল, কিছু কিছু সবজি, কখনো কখনো কিছু কিছু ফল ফুল আমরা হঠাৎ খুঁজে পাই, যেটা পেয়ে মনে হয় যে এটা কোথায় কোথায় ছিল এতদিন। তার খাদ্যগুণ, তার পুষ্টিগুণ এত বেশি মাত্রায় আমরা পাই যে মনে হয় এতদিন কেন সেটা পাইনি। সেরকম একটা নতুন ধরনের ফলের কথা এখন আন্তর্জাতিক বাজারে আমরা শুনতে পাচ্ছি, তার কথা জানতে পারছি, সেটা হচ্ছে ড্রাগন ফ্রুট। এই ড্রাগন ফ্রুট কিন্তু প্রথম আমরা এসেছিল দক্ষিণ পূর্ব এশিয়া থেকে। এটার অরিজিন কি, এটা কিভাবে ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারকে দখল করেছে এবং সেটা কিভাবে ভারতবর্ষেও তার এন্ট্রি হচ্ছে বা সেটা ধীরে ধীরে আসছে কীভাবে ভারতবর্ষের বাজারে, সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমাদের মধ্যে রয়েছেন ব্রতিন দা, ডক্টর ব্রতিন পাল, সহকৃষি অধিকর্তা, বাঁকুড়ার যেটা বর্জরা ব্লক থেকে উনি এসছেন, এবং আজকে আমরা এই ড্রাগন ফ্রুট নিয়ে তার কাছ থেকে জানবো। আমি প্রথমেই ব্রতিনদার কাছে জিজ্ঞেস করব যে এটার অরিজিন কি, মানে কোথা থেকে এটা এসেছে ব্রতিনদা? খুব পার্টিনেন্ট প্রশ্ন। যেহেতু আমার মনে হয় 90% মানুষই আমরা যারা ফল এবং ফুল এবং সবজি নিয়ে আলোচনা করি, ড্রাগন ফ্রুট সম্বন্ধে হয়তো জানি না। ড্রাগন ফ্রুটের অরিজিন হচ্ছে সাউথ অ্যান্ড সেন্ট্রাল আমেরিকা, অর্থাৎ মধ্য এবং দক্ষিণ আমেরিকা। কিন্তু এটার কাল্টিভেশন এবং যেটা গ্রোথ, সেটা কিন্তু ম্যাক্সিমাম হয়েছে সাউথ ইস্ট এশিয়ায়। এবং যে দেশগুলো এই ফলটার প্রচণ্ড রকম মানে গ্রো করছে, তার মধ্যে আছে থাইল্যান্ড, ভিয়েতনাম এবং আমাদের পশ্চিম দিকে ইসরায়েল, এমনকি আমাদের পার্শ্ববর্তী দুটো দেশ অর্থাৎ শ্রীলঙ্কা এবং বাংলাদেশেও এর কিন্তু শুরু হয়ে গেছে এর কাল্টিভেশন। এটা হচ্ছে, যদি আমি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, তাহলে আমরা যে আনারস খাই, সেই আনারসটাকে যদি ছোট আকারে চিন্তা করা যায় এবং সেটা একটু, আমি আগেই বলেছি ড্রাগন ফ্রুট, অর্থাৎ নামটাই এসছে যে সাউথ ইস্ট এশিয়ায় ড্রাগন হচ্ছে খুব পপুলার একটা মানে প্রাণী, এবং সেই জন্যে তাদের আদরের নাম ড্রাগন ফ্রুট। এই আদরের নামটা দেওয়ার পেছনে আর একটা কারণ আছে। এই ফলটা কিছুটা, যেহেতু এর মানে 3 রকমের আছে, তার মধ্যে লাল যে ড্রাগন ফ্রুট, লাল যার ফ্লেশটা আর কি, ওপরের খোসাটা, সেই ড্রাগন ফ্রুটের দুটো চোখের মতো হয়, যেটা ঠিক ড্রাগনের মতো, সেই জন্যেই এর নাম ওনারা দিয়েছেন ড্রাগন ফ্রুট। তো আমি যখন এটা সম্বন্ধে বলতে শুরু করেছি, তখন একটা জিনিস না বললেই নয়, এটা হচ্ছে একটা ক্যাকটাস জাতীয় গাছের ফল। এবং ক্যাকটাস জাতীয় গাছের ফল যেহেতু বলছি, তাহলে এটা সবাই হয়তো ভাববে যে তাহলে তো এটার মধ্যে কোনো মিষ্টতা থাকবে না, তাহলে তো এটা নিশ্চয়ই খুব শুকনো টাইপের কিছু হবে। কিন্তু তা একেবারেই নয়, এটা খুব মিষ্টি ধরনের একটা ফল। মানে এটা একটা সাংঘাতিক বিষয় এবং খুব সুন্দর করে আপনি বললেন। যেটা আরেকটা যেটা জিজ্ঞেস করছি ব্রতিন দা, সেটা হচ্ছে যে এতটা জনপ্রিয়তার কারণটা কি? এই যে আন্তর্জাতিক বাজারে এটা একটা সাংঘাতিক জনপ্রিয়তা আছে, সেটার কারণটা কি? আবার তোমাকে বলতে বাধ্য হচ্ছি, এটা একটা প্রশ্ন যেটার জন্যে আমাদের প্রত্যেকে জানা উচিত ড্রাগন ফ্রুটটা কি এবং কেন আমরা সেটাতে জনপ্রিয়তা আনবো আমাদের দেশে। এই ফলটাকে আর একটা আদরের নাম দিয়ে ডাকে থাইল্যান্ডের লোকেরা, সেটা হচ্ছে পিটায়া। আচ্ছা, পিটায়া ফল। তো এই ড্রাগন ফ্রুট এইটা কেন এত মানে ইম্পর্টেন্ট? বিকজ ইট ইজ এ ভেরি ভেরি হাই মেডিসিনাল ভ্যালু একটা ফ্রুট। আচ্ছা। এবং এই ক্যাকটাস যে গাছটা, এটা অনেকে সাউথ ইস্ট এশিয়াতে অর্নামেন্টাল প্লান্ট হিসেবে ইউজ করে,
এবং তার সাথে সাথে ফলটা তারা এমনি পেয়ে যাচ্ছে। এবার আমি যদি বলতে শুরু করি তাহলে তোমাকে গুনেই যেতে হবে যে এর মেডিসিনাল ভ্যালু কত। একটু শুনবো। প্রথমেই বলি, এই ফ্রুটটা হচ্ছে ডায়াবেটিসকে কন্ট্রোল করে, আচ্ছা, কোলেস্টেরল লেভেলকে কমায়, হার্টের হেলথকে প্রপারলি মেনটেন করে। আমাদের দেশে এখন বয়স্ক লোকেরা কেন, কম বয়সীরাও আর্থ্রাইটিস প্রবলেমে ভোগে। সেই আর্থ্রাইটিসের একটা মূল মানে উপাদান যেটা আর্থ্রাইটিসকে রোধ করে সেটা এই পিটায়া ফলের মধ্যে আছে, অর্থাৎ ড্রাগন ফ্রুটের মধ্যে আছে। এরপরে কি, এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টস আছে। সো যেটা খুব ইম্পর্টেন্ট এখন। হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্টস থাকা মানেই হচ্ছে সে ক্যান্সারকে রোধ করে। নিশ্চয়ই। ড্রাগন ফ্রুট এমন একটা ফল যার মধ্যে এনাফ অফ মিনারেলস, ভিটামিনস আছে যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো। এবং আমার মা বোনেরা শুনে খুশি হবেন যে পিটায়া ফল খেলে অ্যান্টি এজিং একটা এফেক্ট পড়ে। অর্থাৎ কি, যে এটা কসমেটিক্সেও প্রচন্ড রকম ব্যবহার হচ্ছে। খুব দাম দিয়ে তার মানে ক্রিম কেনার দরকার হবে না হয়তো যদি ঠিকমতো যদি আমরা খেতে পারি। সেটাই। এবং খাওয়ার ব্যাপারে একটা বলে দিই, এর যে মোটা ফ্লেশটা আছে এইটা যদি কেটে ফেলে দেওয়া হয় তাহলে ঠিক আনারসের যেরকম ভেতরে পাল্পটা থাকে সেই রকম এটাতেও কিন্তু পাল্প থাকবে, এবং এটাতে অসংখ্য মানে আমাদের যে পোস্তর দানার মতো কালো 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 বীজ থাকবে। সেই বীজ শুদ্ধই কিন্তু এটা খেতে হয় এবং প্রচন্ড মিষ্টি। তাহলে অ্যান্টি ডায়াবেটিস বললেন যে? না না, মিষ্টি সেটা ঠিক আছে, কিন্তু আমি অ্যান্টি ডায়াবেটিস বলিনি, আমি বলেছি ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হেল্প করে। আচ্ছা, নিশ্চয়ই তার মধ্যে কোনো কেমিক্যাল উপাদান আছে, একটা ব্যাপার আছে নিশ্চয়ই, যেটা ইট ফাইটস এগেইনস্ট দ্য হাই রাইজ অফ দ্য ডায়াবেটিস। আর খুব টেস্টি 3 রকম হয়, 3 রকম ড্রাগন ফ্রুট হয়। একটা হচ্ছে রেড, বাইরের ইয়েটা মানে শেলটা, খোসাটা, এবং ভেতরটাও লাল। আর একটা হয় ভেতরটা লাল, বাইরেটা হলুদ। আর একটা হয় বাইরেটা লাল, ভেতরটা সাদা। দেখতেও খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর। আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস জিজ্ঞেস করি যে আমাদের দেশের কোথায় কোথায় এটার চাষ হচ্ছে? নিশ্চয়ই, যেহেতু এটা ক্যাকটাস গোত্রের ফসল সেই জন্যে সেমি অ্যারিড, অ্যারিড জোন হচ্ছে এর সবথেকে ভালো, এবং এর জন্যে কোনো রকম গুড সয়েল, গুড ক্লাইমেট দরকার নেই। দেখা গেছে যেখানে অ্যাসিডিক সয়েল, অর্থাৎ সয়েল পিএইচ 5.5 to 7 অর্থাৎ নিউট্রালের দিকে, সেখানে এই ফ্রুটটা খুব ভালো হয়। 2 নম্বর, যেখানে বৃষ্টিপাত 500 মিলিমিটার সারা বছরে, অর্থাৎ কিনা ড্রাই জোন, সেখানেও কিন্তু এই ফসলটা খুব ভালো হচ্ছে। সুতরাং আমাদের দেশে কর্ণাটক, মহারাষ্ট্রে এর কিন্তু প্রচলন শুরু হয়ে গেছে। মানুষজন এটা সম্বন্ধে জানছে, খাচ্ছে, এবং এটা যেহেতু পেরিনিয়াল প্লান্ট, অর্থাৎ কিনা এর কিন্তু সিড প্রোপাগেশন হয় না, এর কিন্তু ভেজিটেটিভ প্রোপাগেশন হয়। অর্থাৎ কিনা মাদার প্লান্ট থেকে 20 সেন্টিমিটার করে কেটে কেটে এর প্লান্টিং করা হয়, যাতে এর ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ না করে। এবং এ কিন্তু আমাদের ক্যাকটাসের মতো সোজা সোজা সোজাভাবে ওঠে না, এর ট্রেলিং হ্যাবিটস আছে। ট্রেলিং হ্যাবিটস অর্থাৎ কিনা এ ভাইন্সের মতো এঁকে বেঁকে চলে, মানে বেড়ে চলে। সুতরাং একে সবসময় সাপোর্ট দিতে হয়, আইদার উইথ উডেন পোলস অর উইথ কংক্রিট পিলার্স। তাহলে কি এটা সোজা দাঁড়িয়ে থাকে এবং ফ্রুটসগুলো ঝুলে ঝুলে থাকে। আচ্ছা, মানে বুঝবো কি করে যে ফ্রুটটা পেকেছে? এর সাধারণত ফ্লাওয়ারিংটা হয় হচ্ছে মে জুন মাসে। আচ্ছা, এবং জুলাই অগস্ট থেকে আপ টু ডিসেম্বর অবধি এটা ফ্রুটিং হয়, অনেক দিন ফল দেয়। হ্যাঁ, 6 টাইমস ইউ ক্যান পিক, 6 বার তোলা যাবে। ফ্লাশিং বলে এটাকে, ফ্লাশিং বলে। 6 টাইমস ফ্লাশেস হয়। এবং এর আমরা বুঝবো কি করে? প্রথমে এটা সবুজ থাকবে বাইরেটা ফলে, এবং 1-2 দিন কি 3 দিন পর থেকে এর কালারটা চেঞ্জ হবে, এবং এটা যখন রাইপ হয়ে যাবে, যেরকম আমাদের কুলের ক্ষেত্রে হয় যে ওটা হলদেটে হয়ে লাল হয়ে যাবে। সেটা লোকাল মার্কেটের জন্য হলে, লাল হলে তুলে নেওয়া ভালো,
কিন্তু যদি এক্সপোর্টের জন্য আমরা চিন্তা করি তাহলে কিন্তু ওই গ্রিনিশ যখনই হলো ডিপ গ্রিন, তারপরে একদিন পরেই কিন্তু এটা তুলে নিয়ে প্যাকিং করতে হয়, বিকজ ইট রাইপেন্স অটোমেটিক্যালি। ন্যাচারালি, ঠিকই বুঝতে পেরেছি। আর জলবায়ুটা মানে যেটা মানে আপনার সাথে যেটা কথা হচ্ছিল যে জলবায়ু কিরম দরকার, আপনি বলছেন কোনো এর জন্য নির্দিষ্ট মৃত্তিকার অবস্থা মানে কোনো একটা বিশেষ অবস্থার দরকার হয় না, অর্থাৎ খুব মানে অযত্নেও জিনিসটা হতে পারে। হ্যাঁ, অযত্নে এই শব্দটা ঠিক নয়, কিন্তু তবুও আমি বলছি এর জন্য স্যান্ডিলোম সয়েল ইজ বেস্ট, যেখানে জল দাঁড়িয়ে থাকবে না, জল ওয়েল ড্রেন্ড সয়েল হবে, অর্গানিক ম্যানিওর একটু দরকার। তাছাড়া এর যেহেতু একটা বিশাল এর আছে, এর কোনো রোগ বা পোকামাকড় হয় না, মানে এখনো অবধি রিপোর্টেড নয়। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, তো সেই জন্যে এর যেটা নাইট্রোজেন, ফসফরাস বা পটাশ, মানে আমরা পটাশটা মানে যেসব কাজকর্ম হয়েছে, রিসার্চ হয়েছে, তাতে এটাই দেখা গেছে যে পটাশ লেভেলটা বেশি দিতে হবে, সুপার ফসফেট লেভেলটা বেশি দিতে হবে, আর নাইট্রোজেন লেভেলটা প্রথম দিকে বেশি দিতে হয়। কারণ কি, ওর ভেজিটেটিভ গ্রোথটা হওয়ার জন্য। যত ভেজিটেটিভ গ্রোথ হবে তত এর ফ্লাওয়ারিং হবে, তত এর ফ্রুটিং হবে। এবং 1 একর জমিতে মোটামুটি 1700 গাছ 2 মিটার বাই 2 মিটার স্পেসিংয়ে আমরা লাগাতে পারি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 6 টনস টু 10 টনস অবধি এর পার একরে ফলন হয়। আর যদি ইকোনমিক্সের দিক থেকে আমরা দেখতে, এটাতে আসছিলাম যে এর খরচ কিরকম, বাজার কিরকম। বাজার তো আছেই, বোঝাই যাচ্ছে বাজার আছে, এবং খরচা হচ্ছে ওয়ান টাইম মানে এর এক্সপেন্ডিচারটা যখন প্লান্টিং মেটেরিয়াল দিয়ে আমরা পিটস খুলে ফার্টিলাইজার দিয়ে এগুলো লাগিয়ে দিই, তারপর তো এটা পেরিনিয়াল, মানে মোটামুটি 2 বছর পরে পরে এটা চেঞ্জ করে এবং এর যখনই খুব বেশি ঝাড় হয়ে যায় তখন এটা ট্রিমিং করতে হয়, সে তো ডালপালা ছেটে ফেলতে হবে। আর এর বাজার দর মোটামুটি 200 থেকে 250 টাকা পার কেজি, যথেষ্ট এবং খুব প্রসপেক্টিভ। আমাদের পশ্চিমবঙ্গে যদি আমরা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের, যেগুলো আমাদের ছোটনাগপুর প্ল্যাটোর মধ্যে পড়ছে, যেখানে আমাদের আন্ডুলেটিং ল্যান্ড, লো ফার্টিলিটি সয়েল, বৃষ্টিপাত কম, স্যান্ডিলোম সয়েলের বেশি পরিমাণ আছে, এখানে আমরা কিন্তু নিশ্চয়ই আগামী দিনে ড্রাগন ফ্রুটের চাষ করতে পারি এবং খুবই লাভবান হতে পারি, এই আমার আশা। শেষে জাস্ট একটা ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে কোথায় বীজটা পাবে? এখন কি তার মানে কর্ণাটকে গিয়ে জিনিসটা সংগ্রহ করতে হবে? বীজ আমি আগেই বলেছি, বীজ দ্বারা এটা করলে এর ক্যারেক্টারিস্টিক্স, যে অরিজিনাল ক্যারেক্টারিস্টিক্স, সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। প্রাথমিকভাবে তাহলে ওই ফ্রুটটাকে প্লান্টিং মেটেরিয়াল দ্যাট ইজ হচ্ছে গুড মাদার প্ল্যান্টের মাদার প্ল্যান্ট থেকে আমরা কাটিং নিয়ে এসে করতে হবে। হ্যাঁ, এবং এটা কিচ্ছু না, পলি প্যাকে ওরা সয়েলের মধ্যে ওটা ঢুকিয়ে দেবে, ব্যাস ও তো নিজেই রুট প্রলিফারেট করবে, তো অসুবিধার কিছু নেই। এসে এখানে করা হয়। আজকে তো আমরা স্ট্রবেরিও জানতাম না, স্ট্রবেরি আজকে আমাদের একটা মানে রিভলিউশন এনে দিয়েছে। তো হয়তো আগামী দিনে কেন, হয়তো 1-1.5 বছরের মধ্যে আমরা পিটায়া অর্থাৎ ড্রাগন ফ্রুটেও হয়তো রিভলিউশন আনবো। একদম, মানে সেই আশাতেই থাকলাম। রতিনদা, খুব ভালো একটা আলোচনা উপহার দিলেন। নতুন ভাবনা কিন্তু কৃষক বন্ধুরা ভাবছেন, এটা সত্যি কথাই। মানে আমরা দেখছি সবসময় যে নতুন ভাবনা, নতুন ফল, নতুন জাতের ফসল ফলানোর একটা প্রবণতা কৃষক বন্ধুদের মধ্যে আছে, কারণ তারাও চায় একটু পরিবর্তন। এটা আমরা জানি যে একই রকম চাষ করার থেকে চলুন না একটুখানি বেরিয়ে গিয়ে এই যে বিভিন্ন ধরনের খবর আমরা পাচ্ছি সেরকম একটা চাষ করে দেখি। সেক্ষেত্রে কিন্তু ড্রাগন ফ্রুট একটা খুব বড় জায়গা নিতে চলেছে, এটুকু আপনাদের বললাম। ঘরোয়া পদ্ধতিতে নিমজাত কৃষি বীজ উৎপাদন। প্রথমে নিম ডাল ভেঙে নিয়ে পাতা ছাড়িয়ে নিতে হবে। তারপর উনুনে কড়াই বসিয়ে 1 বালতি জল ঢালতে হবে। জল সামান্য পরিমাণে ফোটাতে হবে। ওই ফুটন্ত জলে 1 বালতি পাতা উনুনে ঢালতে হবে।
এবং ধীরে ধীরে নাড়তে হবে। নিম পাতা সেদ্ধ হয়ে জলের রং কালচে সবুজ হয়ে এলে ওই জল জিভে দিয়ে দেখতে হবে তেতো হয়েছে কিনা। কড়াই তুলে নিয়ে জল ঠান্ডা করতে হবে এবং দেখতে হবে জল যথেষ্ট তেতো হয়েছে কিনা। জল ঠান্ডা হয়ে গেলে পাতা নিংড়ে পরিষ্কারভাবে ছেঁকে স্প্রেয়ারে ভরতে হবে। এই নিমজাত কৃষি বিষ সকাল ৯টার মধ্যে অথবা বিকাল ৪টার পর প্রয়োগ করতে হবে। সাধারণত এই ওষুধ পোকার উপদ্রব শুরুর পর গাছ পিছু ২-৩টে দেখা গেলে প্রয়োগ করতে হবে। होगी बदलाव की अब शुरुआत, सुधरेंगे तेरे हालात। मत हार मान तू, है देश की शान तू। कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले। बढ़ा कदम तू वीर के जैसे, तूफान बड़े दिखे ऐसे। न रुकेगा तू, न झुकेगा तू। कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले। हरियाली खेतों में झूमेगी, खुशियां तेरे कदम चूमेगी। कुछ सीख नया, कुछ सिखा तू, है फौलादी दिखा तू। कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले। दूरदर्शन किसान, छेड़ो बातें बदलाव की। প্রদীপ জ্বালানোর আগে যেমন সলতে পাকানোর এক পর্যায় থাকে, সেইভাবেই চিনি বা গুড় তৈরির আগে আখ চাষের একটা দীর্ঘ ১ বছরের পরিশ্রম থাকে। আখ চাষ করতে ১ বছর সময় লাগলেও এই চাষে মুনাফা থাকায় কৃষকেরা আখ চাষ বন্ধ করেন না। যেমন বীরভূম জেলার ধীরেন বর্মন। ধীরেনবাবু দীর্ঘ ৪০ বছর ধরে আখ চাষ করছেন। আখ চাষে যত্ন আর অল্প একটু পরিশ্রম খুবই দরকার। বিঘা প্রতি ৫ থেকে ৬ গাড়ি গোবর সার দিয়ে তাতে ৫ থেকে ৭ বার চাষ দেবার পর আখ চাষের জন্য মাটি তৈরি হয়ে যায়। এবার মাটিতে ফালি কেটে আখের ডগা বসিয়ে দেওয়া হয়। আখ প্রথম ধরুন বিঘে প্রতি ৫-৬ গাড়ি গোবর সার দিতে হয়। তারপরে জমি ৫-৭টা চাষও দিতে হয়। তারপর জমি তৈরি হয়ে গেল, ভিলি কাটার সময় ওই শাড়িতে গোবর ১০-২৬ দিয়ে দিলাম, দিয়ে জল দিলাম, জল দিয়ে ডগা কেটে দিলাম। ১০-২৬ আর জল প্রয়োগ করা হয়। নিয়মিত জলসেচ ও যত্ন প্রয়োজন। মাসে ২ বার করে আখের পাতাকে বেঁধে দিতে হয়। পুষ্টল আখ পেতে প্রায় ১ বছর সময় লাগে। ১০ কাঠা জমি চাষ করতে আনুমানিক খরচ ২,০০০ টাকা। আখ থেকে যদি গুড় করে বিক্রি করা যায় তাহলে মুনাফা আরও বেশি হয়। তাই ধীরেনবাবু নিজেই আখ থেকে গুড় তৈরি করে সেটা বিক্রি করেন। ১ কাঠা জমিতে উৎপন্ন আখ থেকে ৩ টিন গুড় পাওয়া যায়। প্রতি টিন গুড়ের বাজার মূল্য ১,০০০ টাকা। ফলে ১০ কাঠা জমি থেকে প্রাপ্ত আখের গুড় বানিয়ে তিনি সহজেই ৩০,০০০ টাকা পান। সব খরচ বাদ দিয়ে প্রায় ২৮,০০০ টাকা মুনাফা হয় তার। আখে চাষ আপনার কত খরচা হয়? ওই ১০ কাঠা জমিতে আমরা ধরুন ওই ১,০০০ টাকা খরচা হয়। আর আয় কীরকম হয়? আয় ধরুন ৩ টিন করে কাটাই গুড় হয়। এখন মোটামুটি ১,০০০ টাকা টিন।
প্রতিদিনের রান্নাঘরে হলুদের প্রয়োজন, কিন্তু চাহিদা অনুযায়ী হলুদ চাষ অনেকটাই কম। কিন্তু বর্তমানে বহু কৃষক বন্ধু হলুদ চাষ করছেন বর্ধমান জেলার কাটোয়া মহকুমার নতুন গ্রাম এলাকায়। ফাল্গুন চৈত্র মাসে জমিতে চাষ দিয়ে হলুদ বসানো হয়। ঘন ঘন কয়েকদিন জলসেচ করার পর হলুদ গাছ মাটি ফুঁড়ে বেরিয়ে পড়ে। এই চাষের জন্য জলসেচের প্রয়োজন থাকলেও সার ও কীটনাশক দেওয়ার প্রয়োজন হয় না বললেই চলে। এরকম জ্যৈষ্ঠ মাসে বসায়, এবার মাটিটা পার করে বসিয়ে দিলে কাঁয়ে হলুদ বসিয়ে দিলে পরে গাছ বেরিয়ে 5-6 দিনের মধ্যে গাছ বেরিয়ে পড়ে। এবার চাপান চাপান কিছুই লাগে না, একটু জল সার একটু মাঝে দিতে হয়। হলুদ গাছে রোগ পোকার আক্রমণ হয় না। একটু ছায়া আছে এমন জমিতে এই চাষ ভালো হয়। বিশেষ করে বেলে দোআঁশযুক্ত মাটিতে চাষি ভাইরা এই চাষ করে থাকেন। কি না হলে চাষ দিল দিয়ে ওই আষাঢ় মাসে লাগিয়ে দিল, তারপরে হলুদ গাছ আপনি উঠলে আওতার মধ্যে হয়, ভালো হয় ওটা, ও ফসল ভিতে ভিতে লাগিয়ে দেয়। মাঝে মাঝে জমির আগাছা পরিষ্কার করার প্রয়োজন আছে। কোনো পরিচর্যা ছাড়াই এই চাষ করে 1 বিঘা জমি থেকে 8 থেকে 10 হাজার টাকা উপার্জন করতে পারেন। বিশেষ করে যে জমিতে অন্য ফসল হয় সেই সব জমিতে একটু জলসেচ করলেই এই চাষ করা যায়। হলুদের ভেষজ গুণ সবারই জানা আছে। রান্নার পাশাপাশি হলুদের ব্যবহার করা হয় বিভিন্ন ঔষধ হিসেবে। হলুদটা ফলনও ভালো হয়, কিন্তু চাষি ভাইরা যদি এটা প্রতিযোগিতা দিয়ে চাষ করেন তাহলে খুব উপযোগিতা হয়, এবং এই হলুদে কিন্তু খুব উপকার ওষুধও তৈরি হয়। হলুদ আপনার উপকারও আছে। অনেক বাড়িতে আমরা কিন্তু দেখেছি যে ছেলে মেয়েরা আপনার হলুদ মাকে মুখে দেয়, এটাও আমি দেখেছি বা আমিও নিজে মেখেছি। होगी बदलाव की अब शुरुआत, सुधरेंगे तेरे हालात, मत हार मान तू, है देश की शान तू, कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले, बढ़ा कदम तू वीर के जैसे, तूफान बड़े दिखे ऐसे, न रुकेगा तू न झुकेगा तू, कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले, हरियाली खेतों में झूमेगी, खुशियां तेरे कदम चूमेगी, कुछ सीख नया कुछ सिखा तू, है फौलादी दिखा तू, कमर कस और सीना तान ले, एक बात बस गांठ बांध ले, बदलाव की तान साध ले। दूरदर्शन किसान, छेड़ो बातें बदलाव की। এই সপ্তাহে শুকনো আবহাওয়া প্রাধান্য পাবে। সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। 13 নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। 14 নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আকাশ পরিষ্কার থাকবে। 15 নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ পরিষ্কার থাকবে। 16 নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। 17 নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। এখন আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। যে সমস্ত কৃষক বন্ধুরা ধান চাষ করেছেন তাদের জানানো হচ্ছে,
জলদি এবং স্বল্পমেয়াদী জাতের ধানের শতকরা ৮০% দানা পেকে গেলে তা কেটে রবি শস্যের জন্য জমি তৈরি করুন। নাবি ও দীর্ঘমেয়াদী জাতের জমিতে এটা দানাপুষ্ট হওয়ার সময়। এই সময় জমিতে জল ধরে রাখুন। যেহেতু আগামী 5 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই প্রয়োজনে সেচ দিন। দেরিতে রোয়া ধানে শোষক পোকার আক্রমণ দেখা যেতে পারে। শোষক পোকার প্রতিকার গোছা প্রতি 10-এর বেশি হলে ডাইক্লোরোভস বা কার্বারিল 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। নাবি ও দীর্ঘমেয়াদী জাতের জমিতে এই সময় গন্ধি পোকার প্রভাব দেখা যায়। প্রতিকারের জন্য কার্বোসালফান 2 মিলি অথবা প্রোফেনোফস 40%, তার সঙ্গে সাইপারমেথ্রিন 4% 1 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। যে সমস্ত কৃষক বন্ধুরা গম অথবা আলু চাষ করবেন তাদের জানানো হচ্ছে, ধান জমি থেকে সম্পূর্ণ কেটে নেবার পর গম অথবা আলু লাগানোর জন্য 2 থেকে 3 বার জমি গভীর করে লাঙল করুন এবং গম অথবা আলু লাগানোর জন্য জমি ভালো করে তৈরি করুন। গম অথবা আলু লাগানোর 7 থেকে 10 দিন আগে জমিতে জলসেচ করলে গম অথবা আলু চারা ভালো হবে। সর্ষে চাষের ক্ষেত্রে জানানো হচ্ছে, সর্ষে চাষের জন্য জমি তৈরির কাজ শুরু করুন। আগমনী B54, পাঞ্চালী TWC3, B9, রায় 5 এবং ভাগীরথী RW351 ইত্যাদি বীজ ব্যবহার করতে পারেন। কার্বেন্ডাজিম 50%, WP 2 গ্রাম প্রতি কেজি বীজ হিসেবে বীজ শোধন করে নেবেন। যে সমস্ত চাষি বন্ধুরা লঙ্কা চাষ করবেন তাদের জানানো হচ্ছে, পাতাতে দাগ যদি দেখা দেয় পাতার সেই ক্ষতিগ্রস্ত অংশ ছিঁড়ে ফেলে দিন এবং পরিষ্কার আবহাওয়ায় ম্যানকোজেব 25% 2 বার 10 থেকে 15 দিন অন্তর স্প্রে করুন। বেগুন চাষের ক্ষেত্রে জানানো হচ্ছে, এই সপ্তাহে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই এই সময় বেগুন চাষে ফল ছিদ্রকারী পোকা ক্ষতি করতে পারে। সেই ক্ষতিগ্রস্ত অংশ ছিঁড়ে ফেলে দিন এবং পরিষ্কার আবহাওয়ায় 2% নিম তেল স্প্রে করুন। বাঁধাকপি এবং ফুলকপি চাষের ক্ষেত্রে জানানো হচ্ছে, এই সময় নাবি জাতের ফুলকপি ও বাঁধাকপির জন্য জমি ও বীজতলা তৈরি করে রাখুন। বাঁধাকপি ও ফুলকপির চারাতে বা জমিতে জল জমতে দেবেন না। জমি ও বীজতলা আগাছা মুক্ত রাখুন। বাঁধাকপি ও ফুলকপির চারাতে পচে যাওয়া রোগ দেখা গেলে কার্বেন্ডাজিম 12%, তার সঙ্গে ম্যানকোজেব 64% প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। বাঁধাকপি ও ফুলকপির জমিতে কালো পচা রোগ দেখা গেলে স্টেপটোসাইক্লিন 100 মিলিগ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করুন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।